হ্যালো ভিউয়ার্স, আমি সুপ্রিয়। আমার চ্যানেল আই নিয়ে আবার আমি আপনাদের কাছে এবার আমার অন্যরকম ভাবনায় থাকছে সিংহবাড়ির দুর্গা। পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার অন্তর্গত মরুন্দি গ্রামের সিংহবাড়ির দুর্গা পুজো আপাত দৃষ্টিতে সাধারণ পুজো বলে মনে হলেও এই পুজোর আচার অনুষ্ঠান এবং তার পিছনের গৌরবময় ইতিহাসের মধ্যেই লুকিয়ে রয়েছে অভিনবত্ব এবং অন্যরকম ভাবনা। তাই আমার অন্যরকম ভাবনায় স্থান পাওয়া এই পুজোকে দেখাতে আপনাদের আজ নিয়ে যাব মরুন্দি গ্রামে। চলুন যাওয়া যাক। মরুন্দি গ্রামের সিংহবাড়ি দুর্গাপূজা দেখতে এসে প্রথমেই দেখতে পাওয়া গেল পাশাপাশি দুই মন্দিরে একসঙ্গে দুই পুজো অনুষ্ঠিত হচ্ছে। তার সংলগ্ন আটচালাগুলির রং আলাদা, একটি লাল এবং অপরটি নীল। রাস্তার ধারে অবস্থিত লালটি বড় তরফের এবং তার ঠিক সংলগ্ন নীল আটচালাটি ও মন্দিরটি ছোট তরফের। মরুন্দির সিংহবাড়ির দুর্গাপূজা পশ্চিমবঙ্গের আর 5টা দুর্গাপূজার থেকে স্বতন্ত্র বা আলাদা কেন তা জানতে কয়েকটি বিষয়ে আলোকপাত করতেই হয়। সিংহবাড়ির দুর্গাপূজার প্রাচীনত্ব, পূজা প্রচলনের কাহিনী, দুই শরিকের মধ্যে ছোট তরফের পুজো ও বড় তরফের পুজোর সময়ের মধ্যে সামঞ্জস্য, বর্ধমানের রাজবাড়ির সঙ্গে সম্পর্কের মনোমুগ্ধকর কাহিনী, বলিদানের সুন্দর নিয়মাবলী, শঙ্খচিলের ভূমিকা, সিংহবাড়ির বলিদান ক্ষণ কারা কখন কিভাবে ফলো করেন প্রভৃতি তথ্যের মধ্যেই লুকিয়ে আছে কেন এই সিংহবাড়ির দুর্গা বিশেষভাবে অন্যরকম। চলুন যাওয়া যাক তথ্য সম্ভারে। তথ্য সম্ভারের ডালিকে সাজিয়ে দিয়েছেন দুই তরফের নামি দামি মানুষেরা, যারা সমাজে সুপ্রতিষ্ঠিত ও বিজ্ঞ। আসুন শুনি তাদের কথা। আমরা শুনেছি আমাদের বাবা কাকা জ্যাঠাদের কাছ থেকে, তাতে করে অন্ততপক্ষে 400 বছরের ইতিহাস হবেই। আমাদের এই পুজো যে কবেকার পুজো এই ব্যাপারে কোনো প্রামাণ্য আমরা দাখিল করতে পারবো না, সেইখানেই হয়তো আমাদের মুশকিল। তবে ওয়ান স্কুল অফ থট নাকি বলে যে বল্লাল সেনের আমল থেকে, অ্যানাদার স্কুল অফ থট আমাদের প্রাক্তন যারা আগের ইয়েরা বলে যে ঔরঙ্গজেবের আমল থেকে। এক তান্ত্রিক, তিনি এই পুজোটা নাকি অরিজিনালি করতেন, সে বহু 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 বছর আগে। সেটা কবে থেকে সেটাকে আমি বলতে পারবো না, বা তার কোনো প্রামাণ্য নাই, কেউ বলতে পারে না। সেই তান্ত্রিক মহাশয়ই বলতেন, তিনি নিজে আসতেন পুজোর আগে, এসে নিজেই ঠাকুর ঠাকুর তৈরি করতেন, করে পুজো করে চলে যেতেন। তখন আমাদের বাপ ঠাকুরকে ধরুন 3-4 জেনারেশনের আগে যেসব তারা তখন ইয়াং ব্যাচ পুজো করতো। তো সেই তান্ত্রিক মহাশয় বলে গেছিলেন নাকি যে আমি যেবার আসতে পারবো না সেবার তোরা কিন্তু পুজোটা করিস, পুজো যেন পড়ে না। একবার তান্ত্রিক মশাই এলেন না, তখন সব চিন্তায় পড়ে গেল। তখন থেকে এই সিংহ পরিবারের হাতে এই পুজোটা ওরা গ্রহণ করলো, করে সেই থেকে তারা পুজো চালাতে আরম্ভ করলো। এইটা একটাই পুজো ছিল আগে। তা আমাদের পরবর্তীকালে ওই দুই ভাই পরিবারের যখন ওই আলাদা হয়ে যায়, থালা ঘটি বাটি ভাগ হয়, তখন এই পুজোটাও ভাগ হয়। সেই পুজোটা ভাগ হয়ে একটা এটা বড় ভাই, ওটা ছোট ভাই। এখন এই দুই ভাইয়ের পুজো আমাদের সেপারেটভাবেই পুজো হয়, কিন্তু আমাদের পুজোটা আগে হয়, তারপরে সমস্ত রুলস রেগুলেশন এখানে ফলো হয়ে তারপর ওখানে। নারায়ণ
শিবায় বিহুসুরায় সকলম ভগবতে নারায়ণ ও নমো ব্রহ্মণ্য দেবায় ও ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে লোকসুখ বিকাশান্ত নাটক সময়। বর্ধমানের রাজবাড়ির সঙ্গেও একটা সম্পর্ক রয়েছে। আমাদেরই একজন পূর্বপুরুষ, আমার বাবার কর্তা বাবাই তারাচরণ সিংহ, তিনি ছিলেন নাকি তান্ত্রিক, তিনি খুব ঈশ্বরে বিশ্বাসী ছিলেন। তিনি বর্ধমানের রাজার কর্মচারী ছিলেন। প্রয়াত তারাচরণ সিংহ মশাই ওনারই কেবল রানীদের অন্দরমহলে ঢোকার অনুমতি ছিল, আর কারো ছিল না। তো কোনো একদিন হঠাৎ রানীদের কোনো একটা হার নাকি মিসিং হয়, সেই ইয়েতে রাজা সন্দেহ করেছিলেন নাকি উনি, তো ওনাকে নাকি পায়েত করেছিলেন। তো সেই রাতেই নাকি মা দুর্গা স্বপ্নাদেশ করেন রাজাকে যে তুমি কাকে তুমি আটক করো। উনি তো করেননি, এটা তুমি দেখো, খুঁজে ঠিক পাবে, ওকে তুমি ছেড়ে দাও, তা না হলে ওদের বাড়ির পুজো হবে না, তোমার কিন্তু অমঙ্গল হবে। উনি সাধক ছিলেন, যে কারণে মানে এত ভক্তি ছিলেন মা দুর্গার প্রতি যে উনি না হলে নাকি কোনো কিছু হবে না, এরকম একটা তখন সিংহেদের বাড়ির সব পরিবারের হোল পরিবারের এখানে তখন ওনার ভরসা ছিল। রাত পয়লি ষষ্ঠী তখন সব সিংহেদের বাড়ি সব ওই জেনারেশন সব দিঘির পরে বসে আছে যে কী ব্যাপার, তারাচরণ সিংহ এলো না এখনো, মায়ের পুজো কী করে হবে। রাতারাতি নাকি বাইরে থেকে মুক্ত করে কর্মচারী টর্মচারীদের সব ওদের নায়েব টাইপকে বলে যে তাড়াতাড়ি সিংহেদের বাড়ির পুজোর ব্যবস্থা করো। ওই সমস্ত বাজার হাট করে করে হাতিতে করে নাকি শোনা যায় ওই তারাচরণ সিংহ মহাশয়কে মুরুন্দি গ্রামে পৌঁছিয়ে দেন, এবং ভোর হতে হতে দেখা যাচ্ছে হাতিতে করে ঢং ঢং করে ঘন্টা বাজাতে আসছে, এবং দেখা যাচ্ছে যে সামনে সিটে তারাচরণ সিংহ মহাশয়কে রাজবেশে সাজিয়ে বসিয়ে পেছনে সব পুজোর মায়ের পুজোর উপাচার নিয়ে এসে হাজির হয়েছে। আর এই বর্ধমানের মহারাজা ওই যখন আমাদের আমার পূর্বপুরুষ তারাচরণ সিংহ মহাশয়কে ইয়ে করার পর যখন দেখলেন যে ওনার দিব্যজ্ঞান হলে, তাই তো উনি যে এত বড় সাধক তা তুমি জানতেন না, বলে আমি খুব অন্যায় করে ফেলেছি, তোমার পুজো যাতে না পড়ে আমি তার ব্যবস্থা করবো বলে ওনাকে নিয়ে শোনা যায় ওনার অন্দরমহলে নিয়ে গিয়ে সিন্দুক খুলে নাকি দলিল দিতে বলেছিল যে তুমি চোখ বুঝে বাঁ হাতে এক মুঠো দলিল, তুমি যতগুলো দলিল তুলতে পারবে সেই জমিগুলো তোমাদের সিংহেদের মায়ের হয়ে যাবে। শোনা যায় উনি নাকি এক মুঠো দলিল নিয়ে আসছিলেন, হ্যাঁ অনেক দেবত্ব জমি ছিল, কালের যে কোনো ব্যাপারই হোক, পরিবর্তনই হোক, যে কোনো হোক, সেসব জমিগুলোর এখন কোনো আইডিয়া নাই। বলিদান প্রথা এখনো আছে, বন্ধ করার চেষ্টা অনেকে করেছিল কিন্তু করতে পারেনি। এটা নাকি শুনেছি আগে মোষ বলি হতো, কোনো কারণে নাকি আটকে যায়, তারপর থেকে মোষ বলিটাও বন্ধ হয়ে যায়। কিন্তু আমাদের পাঁঠা বলিটা হয় সন্ধি পুজোতে, একটা মিশ কালো পাঁঠা, নবমীতে একটা পাঁঠা বলি হবে, সেখানে হিসেব আছে 5টা 7টা বা 9টা টোটাল বলি বোধহয় হবে পুজো পুরো পিরিয়ডে পুজোতে। যেমন আমাদের সপ্তমী পুজোতে আমাদের কুমড়ো পুজো হয়, চাল কুমড়ো বলি হয়, আমাদের মধ্যরাত্রি পুজো হয়, মধ্যরাত্রি পুজোতে কুমড়ো বলি হয়, আর অষ্টমী সন্ধি পুজোতে পাঁঠা বলি হয়, মিশ কালো পাঁঠা বলি, নবমীতেও পাঁঠা বলি হয়। টোটাল বলির হিসাব হবে 5টা 7টা 9টা বা 11টা, এরকম ধরনের একটা হিসেব আছে। আগে যখন আমরা গল্প শুনেছি, যখন ঘড়ির প্রচলন ছিল না, তখন এখানে শঙ্খচিল এসে বসত এবং সন্ধি পুজোর সময় শঙ্খচিল রাখতো সন্ধিক্ষণ ঠিক করে দেওয়ার জন্য। সন্ধি পুজো যখন হবে ঠিক নাকি শোনা যায় 1 ঘন্টা আগে শঙ্খচিল এসে এই পাকুড় গাছে, কোন পাকুড় গাছে বসতো আমি সেটা বলতে পারবো না, পাকুড় গাছে বসে একটা প্রথমে জোরে হাঁক দিয়ে চলে যেত। তারপরে যখন সন্ধি পুজোর টাইমে বলি টাইম হবে তখন আবার একবার আসতো, এসে আর একটা হাঁক দিত, অর্থাৎ তোমরা গেট রেডি ফর স্যাক্রিফাইস অফ অ্যানিমাল, যে পাঠাটা বলি হবে। থার্ড টাইম এসে ফাইনাল বলতে অর্থাৎ এবার তোমরা বলি করো। তখন তো পারমিশন হয়ে গেল, তখন তার ঘড়ি টড়ি এরকম কিছু ছিল না, ওই ডেকে নাকি বলি হতো। এই বলিকে কেন্দ্র করে আশেপাশে 5-7টা গ্রামের বলি ওই সময় হতো। কি করে হওয়ার পর, এখানে হওয়ার পর
এই কারণ ঢাকের আওয়াজ ঢাকের আওয়াজ যেই শুনতো, আর যেই বলে যে এই সিংহেদের বাড়ি বলি হয়ে গেল, মাঠে নাকি শুনি কিছু দূর অন্তর অন্তর লোক দাঁড় করিয়ে দিত। একবার বলে সিংহেদের বাড়ি বলি হয়ে গেল, ওই কথাটাই কনভে হতে 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 অরিজিনাল তাদের বাড়ি থেকে সেখানে তাদের বলি হতে 5-7টা গ্রামে আমাদের বলিটাকে ফলো করতে হবে। এইভাবে বলিটা আমাদের ইয়ে হয়, সেই থেকে চলে আসছে। একবারে সমস্ত মানে আচার নিয়ম কানুন মেনে নিষ্ঠাভাবে পুজো হয়। আমার ভিডিও আজকের মতো এ পর্যন্তই। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। বেল বাটনটিকে অন করে রাখবেন যাতে আমার ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন চ্যানেল আই অন্যরকম ভাবনা।